নতুন ইনক্লুড করা হয়েছে এগ্রিকালচারাল ফেমিনাইজেশন। এটা জেন্ডার রিলেটেড একটা টপিকস এবং বর্তমানে সোশ্যাল সায়েন্সে সবকিছুতে জেন্ডার একটা প্রায়োরিটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, বুঝছো, জেন্ডার কনসার্ন। তোমরা সকালের নাস্তা হয়েছে তো না সবার? জি স্যার, আপনার হয়েছে স্যার? হ্যাঁ, আমি 9টার আগেই নাস্তা করি সাধারণত। আচ্ছা, বলো তো নাস্তাটা কে প্রিপেয়ার করেছে? মা। স্যার আম্মু। আব্বা না কেন? হ্যাঁ, স্যার, সাধারণত তো মেয়েরাই এই কাজটা করে থাকে, মারাই করে থাকে এই জন্য। তাই না? আর আর মার যদি মা না করে যদি আব্বা করে সমস্যা আছে? সমস্যা নাই স্যার। না স্যার নেই। মায়েরা যদি অসুস্থ হয় বা বাবারাও করে। তোমরা কি করো সেটা বলো। আমরা খাই স্যার। বাড়িতে খাই স্যার। তাই না? স্যার আমরা করতে গেলে অনেক সময় বলে যে করা লাগবে না, যে আমি নিজেই করে দিচ্ছি, এরকমই বলা হয়। আচ্ছা আচ্ছা, good. তোমরা অনেকে তো পানিটাও ঢেলে খাও না, এই বড় বোনকে বা ছোট বোনকে বা মাকে বলো পানি দিতে। নিজেটা পানির জেন্ডারের সাথে ওয়াটারের একটা সম্পর্ক আছে, অনেক কিছু নিয়ে সম্পর্ক আছে। এগুলো সব আমাদের অনেকটা টেবু হয়ে গিয়েছে আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের দেশে এটা। বাট ওয়ার্ল্ড কনসার্ন যেটা, হ্যাঁ, ওয়ার্ল্ড সিস্টেমে কিন্তু এটা কোনো বিষয় না যে রান্নাটা আমি মহিলাদেরই করতে হবে। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ এভরিথিং ওয়ার্কস, সবকিছু। আজকে তোমাদেরকে কিছু কাজের লিস্ট দিব আমি, আমার কাছে টেক্সট করবা, হ্যাঁ, এখানে যে ফ্যামিলিতে পুরুষ মহিলারা কি কি কাজ করে, দেখি কে কত বেশি কাজ করে, পুরুষরা বেশি করে না মহিলারা বেশি করে। হ্যাঁ, কাজের একটা লিস্ট দিবা, তাহলে জেন্ডার পরে মানে ভালো বুঝতে পারবা যে জেন্ডার বলতে কি বোঝায় আসলে। আর যদি আমাদের ফিজিক্যালি ক্লাস হতো তাহলে তোমাদের বিভিন্ন ড্রামার মাধ্যমে, নাটকের মাধ্যমে বিভিন্ন রোল প্লেইং করে জেন্ডারটাকে আমি আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারতাম। আচ্ছা, ব্যাড লাক। এটা ওটা মোর ইন্টারেক্টিভ হয়, বিভিন্ন ছোট ছোট তোমরাই নিজেরাই দেখবা যে ক্লাসে গ্রুপ করে দিলে তোমরা নাটক তৈরি করতে বিভিন্ন ঘটনা নিয়ে, রুরাল আরবান বিভিন্ন ঘটনা নিয়ে, মেল ফিমেলের ডিসক্রিমিনেশন নিয়ে, হ্যাঁ, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, বিভিন্ন সমাজের ছোটখাটো ঘটনাগুলো নিয়ে তোমরা অভিনয়ের মাধ্যমে ওই বিষয়গুলোকে প্রেজেন্ট করলে ওটা আরো বেশি তোমাদের মাথার ভিতর মানে ক্যাচ করতো আর কি। বাট আমি জানি না এখানে ভার্চুয়ালি কতটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, বাট নিজেদেরকে একটু করতে হবে। এটা খুব কঠিন একটা চ্যাপ্টার, হ্যাঁ, জেন্ডারের অনেক থিওরিও আছে, বাট তোমাদের সহজ করে পড়ানোর চেষ্টা করব, থিওরি না দিয়ে বুঝতে হবে আর কি জেন্ডারটা কি, তাও আবার এগ্রিকালচারাল সেটিং এ। যেহেতু তোমাদের এগ্রিকালচারাল সিলেবাস, হ্যাঁ, ক্রপস, লাইভস্টক এগুলোর সাথে সরাসরি জড়িত জেন্ডারের বিষয়টা, তোমাদের স্টাডিটা সেই পার্সপেক্টিভে হবে। বাট এর আগে তোমাদের মিনিমাম কিছু ধারণা নিতে হবে যে অ্যাকচুয়ালি জেন্ডার কি, উইমেন কি, জেন্ডার কি, মেন কি, এই বিষয়টা। আমাদের 200 জন হয়ে গেছে, তাহলে কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এর আগের দিন স্যার আমার সেকশনে একজন স্যার ক্লাসে জয়েন দিতে পারে নাই। তার স্যার আইডিটা, মানে সে হয়তো এখন ক্লাসে আছে কি মনে হয়, কিন্তু স্যার তার আইডিটা স্যার এন্ট্রি করতে বলতেছিল। কিভাবে? আমি তো তোমাদের কাউকে এন্ট্রি করি না, অটোমেটিক্যালি তো তোমরা জয়েন করো। আমি তো কাউকে রিসিভ করি না বা কাউকে ডিনাইও করি না, আমার কাছে ওরকম রিকোয়েস্টও আসে না, এটা তো সরাসরি নিয়ে নেয়। ও জয়েন করতে পারে নাই কেন? স্যার ওই তো স্যার নেটের প্রবলেমের জন্য এর আগের ক্লাসে। কয়টায় চেষ্টা করেছিল? এটা মানে 1 ঘন্টা সময়ের মধ্যে যে কোনো সময় জয়েন করতে পারে না? এর নির্দিষ্ট দেওয়া আছে যে এরপরে কেউ জয়েন করতে না চাইলে স্যার, যে কোনো সময় স্যার। হ্যাঁ, আচ্ছা তুমি সিয়ান স্যার না? স্যার হ্যাঁ বলো। স্যার হচ্ছে আমি 11টা থেকে চেষ্টা করছি কিন্তু মানে জয়েন দিতে পারিনি, মানে নেটওয়ার্কের প্রবলেম ছিল তো। আচ্ছা, কি গত শনিবারের ক্লাসটা, এই যে যেটা শনিবারে গেল এটা? জি স্যার। তুমি নিশ্চয় ওই যে আগে আগে 2টা লিংক দিয়েছিলাম, হ্যাঁ, না দুইটা লিংক তো একই দিয়েছি, যেহেতু ক্লাস চেঞ্জ হয়েছে। আমি জানি না। স্যার মানে জয়েন দিতে পারছিলাম না, আগের যে ক্লাসটা ছিল ওটা হচ্ছে হাফ ঘন্টা করার পরে আর করতে পারিনি।
তাই না? এই তো জি টেকনিক্যাল প্রবলেম। কোথায় বাড়ি কোথায়? স্যার, পাবনাতে। শহরে? না স্যার, গ্রামে। এটা নেটওয়ার্কের সমস্যা আছে এখানে। কি তুমি জি স্যার, গ্রামীণের গ্রামীণ ইউজ করো? গ্রামীণ? জি স্যার, আচ্ছা আচ্ছা, হতেই পারে এটা। মানে মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। 215 জন 16 জন হয়েছে, এই এক সমস্যা। অনেক সময় চলে যায় তোমাদের সবাই জয়েন করতে করতেই। স্যার ক্লাস স্টার্ট করেন স্যার, কারণ আবার 2:30টার দিকে ক্লাস আছে তো স্যার, এটা তাড়াতাড়ি শেষ হলেই ভালো আমাদের জন্য। না, আজকে ওই ইন্ট্রোডাকশন মানে এই চ্যাপ্টারটা নিয়ে শুধু আলোচনা করব। হ্যাঁ, কোনো টপিকস পড়াবো না আমরা। এই চ্যাপ্টারে কি কি আলোচনা করব, এই জন্য সবাই থাকলে ভালো হয়। নাহলে আমাকে সেই থেকে আবার করতে হবে। আচ্ছা, তবু আমি ফর্মালি শুরু করছি। যারা পরে আসবে, হ্যাঁ ঠিক আছে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা সিআর এর দায়িত্ব। তুমি করবা, নোট করে আমাকে জানাবা যে আগে পরের ক্লাসে যে পরে যারা জয়েন করেছে তারা এই বিষয়টার সাথে ধরতে পারে না, এটা ইনফর্ম করতে হবে। তোমাদের মানে স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তোমাদের চ্যাপ্টারটা হচ্ছে এগ্রিকালচারাল ফেমিনাইজেশন। হ্যাঁ, এই চ্যাপ্টারের মধ্যে আমরা এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। স্টেটমেন্টস অন সেক্স এন্ড জেন্ডার, social construction of gender, gender rules, relations, discrimination, gender gap, gender stereotype, women empowerment, entrepreneurship and development। এটা একই সাথে একটা বিষয়, women empowerment, entrepreneurship and development। হ্যাঁ, এখানে women empowerment কিভাবে হয়, হ্যাঁ women entrepreneurship development-এর মাধ্যমে এরকম বিষয় হতে পারে। ফর এক্সাম্পল, সেটা একটা স্মল স্কেল এগ্রিকালচারাল এন্টারপ্রিনিয়রশিপ হতে পারে, লার্জ স্কেলে এগ্রিকালচারাল এন্টারপ্রিনিয়রশিপ হতে পারে, বা নন ফার্ম এন্টারপ্রিনিয়রশিপ হতে পারে, নট অনলি এগ্রিকালচারাল ফার্ম। হ্যাঁ, অন্য যেটা ইন্ডাস্ট্রিয়াল নন ফার্ম যেটাকে বলা হয়, হ্যাঁ ওই ধরনের ইন্ডাস্ট্রি লেভেলের ফার্মও হতে পারে। তারপরে জেন্ডারের ভূমিকা কি এগ্রিকালচারাল সেক্টরে, তারপর স্যার জেন্ডারের অ্যানালিটিক্যাল কিছু ফ্রেমওয়ার্ক আছে। স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে। আমার ল্যাপটপে দেখি সাউন্ড কমায় রাখছে কিনা বেবিরা, এটা একটা সমস্যা। ইয়েস, ক্লাস করে। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, অবশ্যই ফিডব্যাক দিবা, নাহলে কিন্তু প্রবলেম হবে। কারণ আমি পড়াইলাম তোমরা শুনতে পারলাম না, এটা তো হয় না। এই স্টেটমেন্ট গুলো তোমাদেরকে আগে করতে হবে। হ্যাঁ, এটা প্রত্যেকে এটা করো, খাতায় তুলো। এটার পর প্রতিদিনই পড়াশোনা করে আসতে হবে। আমি কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টারে কিন্তু এত বেশি ফিডব্যাক নিইনি, এটাতে প্রচুর ফিডব্যাক দিতে হবে। স্যার ফার্স্ট স্লাইডটা একটু দেখেন তো। এখানে শুধু চ্যাপ্টারের নামটা দেওয়া আছে, হ্যাঁ এগ্রিকালচারাল ফেমিনাইজেশন। আচ্ছা, তোমরা বলো তো আসলে জেন্ডার বলতে কি বুঝো, বলো জেন্ডার কি? একটা প্রাইমারি ধারণা পেতে চাই তোমাদের কাছে, যে ডেপথ অফ নলেজ এই সম্পর্কে তোমাদের ধারণা কতটুকু আছে, সেই অনুযায়ী আমি প্রসিড হব। বলো জেন্ডার কি, বলো। Difference under biological perspective. কে বলছো? আরো লাউডলি বলো যেন সবাই শুনতে পায়। Difference under biological perspective. সেন্টেন্সটা সুন্দর করে বলো। ডিফারেন্ট কি? ডিফারেন্ট এক্সাম্পল হিসেবে স্যার ম্যান এন্ড উইমেন, এটা হ্যাঁ, কিসের সাথে ডিফারেন্স? হ্যাঁ, একটা বিষয় বায়োলজিক্যাল স্যার ডিফারেন্স। আচ্ছা, বায়োলজিক্যাল ডিফারেন্স যেটা হয়, এটা কি বলা হয়? জেন্ডার নাকি? হ্যাঁ স্যার, এটা তো হুম, আমার কাছে মনে হচ্ছে স্যার এমনটা।
বায়োলজিক্যাল যে ডিফারেন্স মেল এন্ড ফিমেলের মধ্যে এটাকে জেন্ডার বলে তোমার কাছে মনে হচ্ছে, আর অন্যরা কি বলো শুনি? স্যার আমি একটু বলবো। হ্যাঁ হ্যাঁ শিওর, হোয়াই নট। স্যার নারী পুরুষের সামাজিক দৃষ্টিভঙ্গিগত পৃথক করার একটা পদ্ধতি হলো জেন্ডার। আর সেক্স, সেক্স কি তাহলে? সেক্সটা অন্য কেউ কন্ট্রিবিউট করতে চাও এনিমোর? এখন যে বললা তোমার নাম কি? স্যার আমি রুবেল। বাড়ি কোথায়? স্যার যশোর। তুমি কি এটা কোনো মানে নেট থেকে এখন সার্চ দিয়ে বললা নাকি অন্য কোথাও থেকে আগে থেকে জানো? না স্যার ওই অনেক আগে স্যার একটা বইতে পড়ছিলাম, হয়তো 8 কিংবা 9-এ। হ্যাঁ দ্যাটস ফাইন, ভেরি গুড। অনেক মনে রাখতে পেরেছো, গুড। এক্স্যাক্টলি তুমি যেটা বলেছো সেটাই আসলে জেন্ডার। হ্যাঁ, আর আর এর আগে যে বলেছিল ও আসলে সেক্সকে আইডেন্টিফাই করার জন্য বলেছে। মেল এন্ড ফিমেলের যে বায়োলজিক্যাল কনোটেশন আছে বা বায়োলজিক্যাল আইডেন্টিটি আছে, হ্যাঁ সেটাকে কিন্তু সেক্স বলা হয়, মেল ফিমেল। বাট এখন পর্যন্ত আমরা দেখবো যে বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্ম ফিল আপ করা হয়, সেখানে কিন্তু জেন্ডার কথাটা লেখা থাকে না। খুব কম জায়গায় আমি অবজার্ভ করেছি জেন্ডার থাকে, মেল ফিমেল। সব জায়গায় কিন্তু জেন্ডার থাকে, ওইখানে সেক্স কথাটা লেখা থাকে না, তাই না? অ্যাকচুয়ালি শব্দটা হবে কি সেক্স, মেল না ফিমেল অর অথবা থার্ড জেন্ডার যেটাকে বলা হয় আমাদের আমাদের ভাষায় যেটা থার্ড জেন্ডার বা কমন জেন্ডার বলা হয়, ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয়, অ্যাকচুয়ালি ট্রান্সজেন্ডার নট থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার। এটা অ্যাকচুয়ালি সেক্সুয়াল আইডেন্টিটি, হ্যাঁ যেটা হয়, যেটা পুরুষ মহিলা, হ্যাঁ বা যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয়, এই শ্রেণীগুলোকে অ্যাকচুয়ালি সেক্সুয়াল বায়োলজিক্যাল কনোটেশনের মাধ্যমে আইডেন্টিফিকেশন দেওয়া হয়, ঠিক আছে? আর তোমাদের যে যশোর থেকে যে বললা তার নাম কি বলো তো আবার? স্যার আমি রুবেল হোসেন। তুমি যেটা বলেছো এটাই হচ্ছে জেন্ডার, যে সোশ্যালি কালচারালি, হ্যাঁ সাইকোলজিক্যালি মানে রিকগনাইজড হওয়া যে সমাজের বিষয়টা মেল অ্যান্ড ফিমেলের কনটেক্সটে বা হোয়াট এভার দ্য ট্রান্সজেন্ডার, এই সেক্স গুলোকে মানুষের সেক্সুয়াল আইডেন্টিটিকে যখন সোশ্যালি, হ্যাঁ কালচারালি, ইকোনমিক্যালি, সাইকোলজিক্যালি যখন ট্রিট করা হয় তখন সেটাকে জেন্ডার বলা হয়। এইটুকু কে বুঝো নাই বলো? স্যার আরেকবার বলেন বাংলাতে, স্যার বুঝিনি। তুমি একজন ফিমেল, হ্যাঁ ঠিক আছে, তুমি ফিমেল, তোমার ফ্যামিলিতেও আরো কি মেলও আছে, হ্যাঁ প্রত্যেকের কাজের ধরন কি একই ধরন? ফ্যামিলির মানে রিপ্রোডাক্টিভ কাজের কথা বললাম, বা ফ্যামিলির যে না স্যার, রিপ্রোডাক্টিভ কাজ আছে একই ধরনের না। না স্যার। এটাই না, মানে তুমি যে অ্যাক্টিভিটিস গুলো ফ্যামিলিতে করো, হ্যাঁ বা তুমি যে কাপড় চোপড় পরছো, তুমি সহসায় বাজারে যাচ্ছ না, তোমার ভাই যাচ্ছে বাজার করার জন্য বা বাবা যাচ্ছে, তুমি সহসায় রাতের বেলায় কোনো পলিটিক্যাল আলোচনা হচ্ছে বাজারে যাচ্ছ না, বা চা স্টলে বসে চা খাচ্ছ না, হ্যাঁ তোমার গন্ডিটা হচ্ছে কি তোমার বাড়িতে, আর তোমার হয়তো বা ফ্রেন্ডদের বাড়ি বা যতটুকু সিকিউরিটির মধ্যে থেকে তোমার অ্যাক্টিভিটিস গুলো চালনা করতে হয় ততটুকুর মধ্যে, তাই না? মানে এইখানে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করো নিজের মধ্যে, হ্যাঁ চিন্তা করো যে তোমার ফ্যামিলি, তোমার ভাই রাত 12টায় বাড়িতে ফিরতে পারবে, বাট তুমি যদি তোমার বান্ধবীর বাসায় যাও তোমাকে সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। এটা কি হয় নাকি? ইজ ইট ট্রু? এই ডিফারেন্সটা বুঝতে পারো? রেসপন্স করতে হবে তো, নাহলে তো আমি বুঝতে পারবো। জি স্যার। হ্যাঁ এটা কেন হয় বলো, তাহলেই বুঝতে পারবা, বলো। হ্যাঁ তোমার ভাই যদি রাত 12টায় বাসায় ফিরে, তুমি কেন ফিরতে পারবা না বলো? স্যার সিকিউরিটির বিষয়টা চিন্তা করে না। কি জন্য সিকিউরিটি?
স্যার মেয়েরা বাহিরে চিন্তা করে মেয়েরা রাতে বাহিরে এতটা সেফ না তাই কেন ছেলে মেয়ের মধ্যে যদি কোনো ডিসক্রিমিনেশন নাই থাকে তাহলে ছেলেরা রাত 12টায় ফিরলে তুমি ফিরতে পারবে না কেন? স্যার ওই তো জেন্ডার রোল প্লে করে জেন্ডার রোল প্লে করে না। এইটা কোথায় লেখা আছে? বাংলাদেশের কনস্টিটিউশনে আছে যে মেয়েরা রাত 12টায় ফিরতে পারবে না, বা দেশের আইনে আছে? না স্যার নেই তাহলে এটা অনেক আগে থেকে এভাবে মানুষের মধ্যে ধারণা প্রচলিত হয়ে আসছে সেই জন্য। জি দেখ, স্যার এটা হচ্ছে একটা সামাজিক দৃষ্টিভঙ্গির ব্যাপার। জি স্যার। তাহলে যে তুমি মেয়ে হওয়ার কারণে, মেয়ে হচ্ছে তোমার সেক্সুয়াল আইডেন্টিটি, তুমি ফিমেল, হ্যাঁ, তোমার এটা সেক্সুয়াল আইডেন্টিটি। আমরা সমাজ ঠিক করে দিয়েছে যে এই সেক্স ক্যাটাগরাইজের মানুষরা রাত হলে তারা রাতে বাহিরেও যেতে পারবে না, আর রাত কোনো জায়গায় গেলে রাতে ফিরতেও পারবে না। হ্যাঁ, ফর এক্সাম্পল দেখো তোমরা যে হলে থাকো, মেয়েদের হলগুলোতে, হ্যাঁ, একটা স্ট্রিক্টলি রুল ফলো করতে হয় না, যে এই রুলস এর বাইরে যাওয়া যাবে না, রাত 8টার পরে ঢোকা যাবে না। কিন্তু ছেলেদের হলে আছে ছেলেরা রাত 2টা 3টার সময় হল থেকে বের হয়ে কোথায় স্যার 3টায়ও বাইরে ছিল। তারা নাস্তা খেতে যায়। হ্যাঁ, আমি এক হলে প্রবেশিত ছিলাম, তো আমি জানি। ওদেরকে বলেও লাভ নেই, কারণ তারা এইভাবে গড়ে তুলেছে তাদের সমাজ ব্যবস্থাটা। হ্যাঁ, সমাজ ব্যবস্থা তো মানুষই গড়ে তোলে। এই যে তোমরা বললা এটা হয়ে আসছে, তৈরি করেছে কারা? তৈরি করেছে তুমি, আমি, আমরাই তৈরি করেছি, তাই না? যে ছেলের জন্য সবকিছু মাপ, ছেলে কখন ফিরলো না ফিরলো এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু একজন মেয়েকে এই সাবলীল পোশাক পরতে হবে, তাকে কম কথা বলতে হবে, জোরে কথা বলা যাবে না, বা স্যার কোথায় গেল? সৌরভ পাল আমাদের স্যার এখন। স্যার আসছে, ওটা নেট ডিসকানেক্টেড হয়ে গেছিল। স্যার কি মিউট হয়ে গেছে? স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার কিছু শোনা যায় না। আচ্ছা, আমি মিউট হয়ে গেছিলাম। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার।
এখন প্লিজ অন্যরা কেউ সাইড টক করো না প্লিজ। এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যায়। এই যে দেখো এখানে আরো ভালোভাবে এটাকে মানে খুব তোমরা ভালোভাবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আরো সহজ ভাষা এখানে জেন্ডারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে। দেখো জিতে কি বলা হয়েছে, গ্যাপ বিটুইন মেল এন্ড ফিমেল। হ্যাঁ, সমাজে আমাদের নারী পুরুষের মধ্যে যে গ্যাপের সৃষ্টি হয় এটাকে আমরা জেন্ডারের ফার্স্ট ওয়ার্ডে এভাবে ইয়ে করতে পারি। তারপরে হচ্ছে ইতে হচ্ছে এক্সক্লুশন। হ্যাঁ, আমরা অনেক কিছুতেই ফিমেলদেরকে অনেক কিছু থেকে আমরা মানে দূরে রাখার চেষ্টা করি, এক্সক্লুড করে রাখি। হ্যাঁ, সমাজ থেকে, হ্যাঁ, বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে। হ্যাঁ, আর জেন্ডারের বিষয়টা আসলে খুব এটা সময় উপযোগী একটা বিষয়, এটার মাধ্যমে আমরা জেন্ডারটাকে হাইলাইট করতে পারি সবকিছুতেই। বলো। প্রথম জি দ্বারা মিনিংটা করছেন ওইটার সাথে কি সেক্সের মিল আছে? ওই দুইটা তো সেম মিনিং করতেছে তাহলে। না, এটা তোমার ওই কনটেক্সটে দেখতে হবে, সোশ্যাল কনটেক্সটে একটা গ্যাপ সৃষ্টি হয় যে মেল এন্ড ফিমেলের মাধ্যমে তার অ্যাটিটিউড, তারপরে তার অ্যাটিটিউড মানে সোশ্যালি বিহেভিয়ার, কালচারি বিহেভিয়ার, নর্মস, ভ্যালুস মিলিয়ে যে একটা গ্যাপ সৃষ্টি হয়। হ্যাঁ, সেটা। আর যদি তুমি সেক্সুয়াল আইডেন্টিটির মাধ্যমে গ্যাপের কথা চিন্তা করো, ইটস ওকে, নো প্রবলেম, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আর সেক্সের ডেফিনেশন তো ডিফারেন্স বিটুইন মেল এন্ড ফিমেল সেক্সুয়াল বায়োলজিক্যাল আইডেন্টিটির দিক থেকে। আর এখানে আমরা যেহেতু জেন্ডার নিয়ে কথা বলতেছি, সুতরাং এটার প্রত্যেকটা বিষয়ই তোমাকে মানে সোশ্যালি, কালচারালি, ইকোনমিক্যালি এবং সাইকোলজিক্যাল কনটেক্সটে বিচার করতে হবে। হ্যাঁ, কিভাবে গ্যাপ সৃষ্টি হয়। ঠিক আছে? ওকে স্যার। তারপরে হচ্ছে এটা নিড স্পেসিফাইড। হ্যাঁ, এই বিষয়টা এখন এটাকে অ্যাড্রেস না করে কোনো জায়গায় এটাকে ইয়া করা হয় না, মানে এলাও না। আমাদের দেশে তো হয়তোবা সব প্রজেক্টে এরকম বিষয়গুলোই করে না, কিন্তু দেশের বাইরে উন্নত কান্ট্রিগুলোতে এটা একটা মানে টপ প্রায়োরিটি বিষয়, জেন্ডারের বিষয়টা। ঠিক আছে? জেন্ডার ডিজেবল, হ্যাঁ, সমাজের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলো আছে তাদেরকে মেইন স্ট্রিমিং করা একটা বড় পারপাস উন্নত দেশগুলোর, উন্নত সমাজ ব্যবস্থা। হ্যাঁ, যারা পিছিয়ে পড়া বা যা ডিজেবল, হ্যাঁ, যে জনগোষ্ঠীগুলো আছে তাদেরকে টেনে মেইন স্ট্রিম বুঝো, সমাজের মূল ও স্রোত ধারা যেটাকে বলা হয়, হ্যাঁ, স্ট্রেট লাইনে নিয়ে আসা, এভাবে নিয়ে একটা বিষয়। তারপরে ডিফারেন্সেস ইন কম্পিটিশন। হ্যাঁ, এটা জেন্ডারের আরেকটা মানে জেন্ডারের যে ওয়ার্ড আছে ওইটার আরেকটা ওয়ার্ডের যার একটা লেটার আছে, এটার একটা বিষয় ডিফারেন্সেস ইন কম্পিটিশন। সবকিছুতে মেল এন্ড ফিমেলের মধ্যে কম্পিটিশন হচ্ছে সমাজে, কারা এগিয়ে যাবে। হ্যাঁ, দেখো আমেরিকায় হিলারি ক্লিন্টন মানে সে আমেরিকান প্রেসিডেন্ট হতে পারলো না ফিমেল হওয়ার কারণে, কিন্তু এটা যারা সোশ্যোলজিস্ট তারা কিন্তু এগুলোর অনেক রিপোর্ট বের হয়েছে, তারা বুঝতে পারে। দেখো এখন আমেরিকা এত উন্নত সমাজ ব্যবস্থা, কিন্তু দেখো একজন ফিমেল সে দেশের রাষ্ট্রপতি হবে, এটা আসলে অ্যাকচুয়ালি তারা চায় নাই, যতই প্রোগ্রেসিভ বলো ইয়া বলো। হ্যাঁ, কারণ মেন্টালি, সাইকোলজিক্যালি, সোশ্যালি, কালচারালি তারা এটা অ্যাকসেপ্টেড না, তাদের কাছে মনে হচ্ছিল না যে না এরকম বিষয়টা। তারপরে জেন্ডার স্টাডিজ করলে আমরা এম্পাওয়ারমেন্ট সম্পর্কে জানতে পারবো। জেন্ডারের বিষয়, জেন্ডার স্টাডি বলতে আরেকটা বিষয় হচ্ছে এম্পাওয়ারমেন্টের বিষয়। এম্পাওয়ারমেন্ট বুঝো তো না? এম্পাওয়ার বুঝো? ক্ষমতায়ন। আচ্ছা,
সরি, আমার একটা গুরুত্বপূর্ণ কল আসছিল। হ্যাঁ, এম্পাওয়ারমেন্ট বুঝে, এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন। জি স্যার। ক্ষমতায়ন। এটা মানে একটু আমাকে একটু বুঝিয়ে বলো তো, ক্ষমতায়নটা কিভাবে হয়? পাওয়ার হচ্ছে ক্ষমতা না, এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, হিলারি ক্লিনটনের এই উদাহরণটা কিসের প্রয়োগ করা যাবে না এম্পাওয়ারমেন্ট? স্যার জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করা, এটাই হলো স্যার এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়নের মধ্যে আনা। এটা তো ফ্যাক্টর, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা হচ্ছে ফ্যাক্টর বা হিউম্যান রিসোর্স করা। হ্যাঁ, রিসোর্স তো অনেকই আছে, তারপরে আমরা কি আমাদের ক্ষমতা প্রয়োগ করতে পারছি কিনা, তাই না? স্যার এম্পাওয়ারমেন্ট মানে স্যার এম্পাওয়ারমেন্ট হতে মানে তোমরা তো ফ্যামিলিতে আছো, তোমরা কতটা এম্পাওয়ার্ড? আচ্ছা, এই এম্পাওয়ারমেন্টের দৃষ্টিকোণ থেকে তোমরা নিজেরাই চিন্তা করো। ফ্যামিলিতে তোমরা ছেলেরা যতটা ভয়েস রেজ করতে পারো, মেয়েরা ততটা ভয়েস রেজ করতে পারে কিনা? হ্যাঁ, বা স্যার এটা এখন যার যার পার্সপেক্টিভ অনুযায়ী, সব ফ্যামিলিতে আর একরকম না, কারোর ফ্যামিলিতে আছে, কারোর ফ্যামিলিতে নেই। আচ্ছা, জেনারেলি বলো যে বাবা মার ক্ষেত্রে তোমার মায়ের যে ক্ষমতাটা ফ্যামিলিতে প্র্যাকটিস করে, তোমার বাবা সেই তুলনায় বেশি করে না কম করে, এরকম। নট অনলি তুমি, আমি সবার জন্য প্রশ্নটা করতেছি ইন জেনারেল। হ্যাঁ, এক্সেপশন আছে, এক্সেপশন আবার এক্সাম্পল হবে না। স্যার জেনারেলাইজ করতে হবে বেশি। স্যার এম্পাওয়ারমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা স্যার হচ্ছে মানে ব্যক্তিকে স্যার হচ্ছে শক্তিশালী আর হচ্ছে আত্মবিশ্বাসী করে। হ্যাঁ, একটা ব্যক্তিকে শক্তিশালী করে ফিজিক্যালি নাকি মেন্টালি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, শরীরে শক্তি না থাকলেও, হ্যাঁ ঠিক আছে, শরীরে ফিজিক্যালি পেশি শক্তি নেয়, বাট অন্যভাবে সে এম্পাওয়ার্ড হতে পারে না। যেমন স্যার এটা হতে পারে এরকম যে আমার সিদ্ধান্তকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়, এরকম বোঝায়। হ্যাঁ, পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক। হ্যাঁ, গুড, সিদ্ধান্ত একটা পয়েন্ট। হ্যাঁ, যে এম্পাওয়ার্ড হবে তার অনেকগুলো বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, সে সিদ্ধান্ত দিতে পারতেছে কিনা, মানে স্যার নিজের সে অধিকারটাও কতজন- স্যার নিজের অধিকারটাও স্যার প্রতিষ্ঠা করা, এটা কি হবে? মানে স্যার এটাও নিজের একটা অধিকারটা বিষয়। দাবি করা। হ্যাঁ, অবশ্যই। যে তার নিজের অধিকার দাবি করতে পারবে না, সে কখনো তো তার পাওয়ারটা রোল প্লে করতে পারবে না, এম্পাওয়ার হতে পারবে না। তার অধীনস্থ কতজন আছে, হ্যাঁ, মিনিং একটা পাওয়ারের এক্সারসাইজ, ঠিক আছে, তার নিজের পাওয়ার এক্সারসাইজ, তার ভয়েস রেজ করার স্বাধীনতা, তার ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে, এই বিষয়গুলি কি এম্পাওয়ারমেন্টের ফ্যাক্টর, এগুলি কিন্তু এম্পাওয়ারমেন্টের বিষয়। আর জেন্ডারের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এম্পাওয়ারমেন্ট একটা ফ্যাক্টর জেন্ডারের ক্ষেত্রে। এই বিষয়টা। তারপরে রিসোর্সেস এন্ড অপরচুনিটিস, এটা এটা ইয়া করো, বুঝছো তো? দেখো এখানে কি বলছে, রিসোর্সেস এন্ড অপরচুনিটিস। স্যার প্রকৃতি থেকে আমরা যেগুলা পাই সেগুলা কি স্যার রিসোর্স বলতে পারি কি? এটা নিয়ে বেশিরভাগ মানে গ্যাপটা সৃষ্টি হয় মেল এন্ড ফিমেলদের মধ্যে, রিসোর্স এন্ড অপরচুনিটিস। স্যার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা সৃষ্টি হয়। হ্যাঁ, সম্পত্তির যে ভাগবাটোয়ারা মেল মানে ফ্যামিলিতে আছে, এখানেও দেখো এখানে বড় ধরনের একটা মানে গ্যাপ সৃষ্টি হয়। হ্যাঁ, এই কনটেক্সটে আমরা এখানে জেন্ডারকে নিয়ে আসতে পারি। সব সুযোগ সুবিধা মেয়েরা পায় না, শুধু ফ্যামিলির রিসোর্স না, অন্য অনেক ক্ষেত্রেই মেল ফিমেল একই সমান কাজ করছে, কিন্তু দেখবা লেবার পেমেন্টের ক্ষেত্রে তার মেয়েদের পেমেন্টটা কম হচ্ছে না, ফিজিক্যালি সে উইক। হ্যাঁ, সে একজন মেয়েলের সমান সে আর্ন করতে পারবে না, তার বেতনটা কম দিতে হবে। হ্যাঁ, গার্মেন্টস সেক্টরে দেখো, হ্যাঁ, এই ডিসক্রিমিনেশন গুলো অনেক বেশি হয়। গার্মেন্টস শ্রমিকদের মধ্যে পুরুষ যারা আছে তাদেরকে অনেক সময়ই এগুলো হয়। আর তারপরে হচ্ছে বিভিন্ন বিল্ডিং হচ্ছে এইগুলোতে লেবার শ্রেণী যারা কাজ করে, গ্রামে দেখবা রাস্তা বাধাইয়ের জন্য মহিলাদের কাজ করানো হয়, সেখানে বিভিন্ন ধরনের দেখবা ছোট ছোট নাটক হয়, এটা নিয়ে টিভিতে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ দেয়। হ্যাঁ, মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ছোট ছোট ক্লিপে বোঝানোর চেষ্টা করা হয় যে মেল ফিমেল সমান, সবারই সমান অধিকার আছে, সমাজে বসবাস করা তার রাইট গুলো আছে। এগুলোই কিন্তু জেন্ডার এম্পাওয়ারমেন্টের বিষয়, এবং রিসোর্স অপরচুনিটির ক্ষেত্রেও সেটা এভাবে হয়ে থাকে আর কি।
স্যার গার্মেন্টস তো পরের ব্যাপার, আমাদের তো মেইনলি ডিসক্রিমিনেশনটা ফ্যামিলি থেকেই শুরু হয়। আমি তো সেটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, গার্মেন্টস তো পরের ইস্যু। আমরা যে ফ্যামিলিতে করে থাকছি কি, মাছের মাথাটা মনে হয় তুমি খাইতে পারো না, না? হ্যাঁ, না না স্যার, আমার ফ্যামিলিতে ওইসব প্রবলেম নেই, আমার না না ফ্যামিলিতে হইলেও বলবা যথেষ্ট না, মানে শুনো। হ্যাঁ, না না হইলেও না না বলা স্যার, যাবে। আমি হ্যাঁ, সত্যি স্যার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কিন্তু আমার একটা প্রবলেম যে হ্যাঁ, বাবা মা আমাকে আর ভাইকে সবসময় সমান করে দেখে, কম বেশি দেখে না, কিন্তু আমার প্রবলেম একটা জায়গায়, কেন হ্যাঁ, আমার বলো। বলা হবে এটা বাপের বাড়ি। আমার হ্যাঁ, ভাইয়ের যদি নিজস্ব বাড়ি হইতে পারে এটা, তাহলে হ্যাঁ, আমারও এটা নিজস্ব বাড়ি। বিয়ে হইলে কি আমার শ্বশুর বাড়ি একটা হয়ে যাবে আর আমার বাপের বাড়ি, স্যার তাহলে আমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি? হ্যাঁ, রাইট। এই তো তোমার মতো যারা আছে তারাই উমেন এম্পাওয়ারমেন্ট বুঝতে পারবে। আর এম্পাওয়ারমেন্টটা অ্যাচিভ করার বিষয়। হ্যাঁ, এটা তোমার যদিও টাইপ একটা স্ট্যাটাস ফ্যামিলিতে, যে ছেলের জন্য ছেলের জন্য নিজের বাড়ি এটা, আর মেয়ের জন্য হচ্ছে বাবার বাড়ি। হ্যাঁ, দ্যাটস রাইট। সুতরাং এই যে বাড়িটা যদি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা যে মানে কত মানে ধারালো, তোমার মতো যদি সবাই যারা শিক্ষিত হচ্ছে মেয়েরা, তারা যদি এভাবে চিন্তা করে, রাইট, মানে আমারও বাড়ি এটা, নট অনলি ফর মাই ব্রাদার্স। হ্যাঁ, এটা আমারও বাড়ি, হ্যাঁ স্যার, এভাবে চিন্তা করতে হবে। চিন্তা না বাড়িটা করলে যদি তো আসবে না। হুম, বাড়িটা যদি জন্মগতভাবেই অ্যাসেট হয় বাবা মায়ের জন্ম নিয়ে, তাহলে তো সেম ভাবে আমিও তো বাবা মায়ের সন্তান। হুম। এইটা হচ্ছে স্যার আমার সব থেকে বড় মানে না না, এক্স্যাক্টলি ডাউট বা 100% রাইট। বলতে পারি। এটা ঠিক বলে। ছেলেরা বলো এখন শুনি। হ্যাঁ, না স্যার, বাবার বাড়ি মানে বাবার বাড়ি। আমি যেদিন বাড়ি করতে পারবো মনে করবো সেটা আমার বাড়ি। আমি কেন বাবার বাড়িকে আমার নিজের বাড়ি বলে দাবি করব? এটা অবশ্যই বাবার বাড়ি। দুই ভাই বোন বা যেই থাকুক সন্তান, সবাই বলবে আমার বাবার বাড়ি। এই যে মনের ভিতর যে তুমি ধারণ করতেছো, এটার জন্য কিন্তু এই স্টাডির উদ্দেশ্য কিন্তু এটা। আমরা আগে এভাবে চিন্তা করতাম না। এই যে একটু স্টাডি করার জন্য যদি তোমরা সেন্সাটাইজ হও যে না, বিষয়টা কিন্তু এরকম, সবারই রাইট আছে। সম্পত্তির উত্তরাধিকার যেটা আছে, হ্যাঁ, মেয়েদেরকে অনেক ক্ষেত্রে কি করা হয়, কম দেওয়া হয় বা দেওয়া হয় না, সম্পর্ক নষ্ট করে ফেলে। বাইরা বাবা মারা গেলে পরে মেয়েরা যে অধিকারটা পায় সেটা দিতে চায় না, যে নিয়ে গেলে কিন্তু আমাদের সাথে সম্পর্ক শেষ, তোটা আমি তোকে দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের সাথে সম্পর্ক। এই যে কথাটা, এটা খুবই আনএক্সপেক্টেড। এগুলোর মাধ্যমে পরে কি করে বোনরা পরে আর সেটা নেয় না, সম্পর্ক নষ্ট করতে চায় না বাবার ভাইয়ের সাথে। হ্যাঁ, ফিলিংস অন্যরকম, যে না টাকার জন্য সম্পত্তির জন্য কেন বা নিজের বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করব, ভাইয়ের সাথে বাবার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না। অনেক ক্ষেত্রে হয়েও যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক আছে না? এই জন্য এই বিষয়টা কিন্তু মেয়েদের চেয়ে ছেলেদেরকে বেশি এগিয়ে আসতে হবে। আচ্ছা, সমাজে সুযোগ সুবিধা মেয়েরা বেশি পাচ্ছ না ছেলেরা? এখন ছেলেরা বলো, ছেলেদের কাছ থেকে ফিডব্যাক পেতে চাই। স্যার, প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষার কথা যদি বলি, সেখানে কিন্তু মেয়েদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, আমি যতদূর জানি। এটা কারণটা কি বলতো? স্যার আমি মানে যদিও এটা চিন্তা করা হয় যে মানে ছোট ছেলে মেয়েদেরকে মানে মেয়েরা বেশি বোঝাতে পারবে বা পড়াতে পারবে, সেরকম কি? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা তো অনেকটাই এটাই বড় কারণ আমার মনে হয়। আর মনে হয় না এটা মেয়েদের বেশি ধৈর্য বেশি। বাচ্চাদের পড়ানো তো অনেক কঠিন। হ্যাঁ, বাচ্চাদের আমি টিচার, আমার বাচ্চাকে আমি বাসায় পড়াইতে পারি না। এই যে 2টা টিউটর দেওয়া আছে, আমার 3জনই মেয়ে, মাশাআল্লাহ, বুঝছো? আমি তো পড়াইতে পারি না, আমার রাগ উঠে যায়। আমার ওয়াইফ পড়াইতে পারে না। 2জন টিচার দেওয়া আছে, আর কোচিং সেন্টারের সাথে লিংক করে দেওয়া হয়েছে, অনলাইনে ক্লাস করছে, আবার নিয়ে যেতে হবে, আনতে হবে। সুতরাং বাচ্চাদের পড়ানো অনেক টাফ। এই ক্ষেত্রে তো স্যার মেন্টালিটি মানে ডিফারেন্সের জন্য মেয়েরা বেশি অগ্রাধিকার পাচ্ছে। স্যার জব শিফট এই জায়গায় একটা কারণ হতে পারে স্যার। না, আরো অনেকগুলো কারণ আছে। দেখো, একজন মেয়ে শুধু স্কুলে টিচিং করেই ক্ষান্ত না, তার কিন্তু ফ্যামিলিতে সময় দিতে হচ্ছে, তার সংসার আছে, ছেলে মেয়ে আছে। হ্যাঁ, অনেক কিছু, শ্বশুর শাশুড়ি, তোমার ফ্যামিলির যে অ্যাক্টিভিটিস গুলো, প্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ কাজগুলো, এই সবগুলো লিস্ট করলে দেখবা যে মেয়েদেরই বেশি কাজ। ঠিক আছে, প্রাইমারি স্কুলে জি স্যার, ওদের সুযোগ সুবিধা বেশি, ওই জন্য জব সেক্টরে ওদের সুযোগ সুবিধা বেশি। এই জন্য দিতে হবে তো, তা কিন্তু নাহলে তো স্যার তোমার কাজগুলো তো কেউ দেখে না। হ্যাঁ, কাজগুলো ইনভিজিবল। হ্যাঁ, সব পুরুষরাই বলে যে আমার বউ বাড়ির কাজ করে কাজগুলো না। সবাই অগ্রাহ্য করে, বলে যে এটা কোনো কাজ নাকি। না, 2-1 দিন যদি করে সবাই, তাহলে বুঝতে পারবে। এই জন্যই তো আমি চাই সবাই সব কাজ করবে। কোনো কাজের কোনো ডেফিনেশন নাই যে এটা পুরুষের কাজ, এটা মহিলার কাজ। ঠিক আছে,
কোনো সমস্যা নেই, কিচ্ছু মানে তা না হলে কিন্তু ইকুয়ালিটি আসবে না। তাহলে এই যে আমরা যে জেন্ডার স্টাডিজ যে বিষয়টা পড়তেছি এটার মানে কোনো মানে ইম্পর্টেন্স থাকবে না। প্র্যাকটিস করতে হবে, বুঝাইতে হবে যে না স্যার সমস্যাটা হচ্ছে বাসায় সমস্যা না থাকলেও দেখবেন আশেপাশে মানুষজন তারা এই জিনিসটা সহ্য করতে পারে না, নিতেই পারে না। ওই যে সোসাইটি এগুলো বেরিয়ার থেকে বের হয়ে আসতে হবে, তাদেরকে করতে হবে, মানে সেন্সিটাইজ করতে হবে, এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে যে ওভারঅল সমাজ ব্যবস্থায় যদি একটা ব্যালেন্স, হ্যাঁ, একটা সমাজে 50% নারী 50% পুরুষ, হ্যাঁ, সবার কন্ট্রিবিউশনই তো সমাজ চলবে। এখানে যদি ডিসক্রিমিনেট করা হয়, আজকে তোমাকে ডিসক্রিমিনেট করা হলে তুমি তোমার অধিকার সমাজে না প্রতিষ্ঠিত করতে পারলে এটা অন্যের জন্য এক্সাম্পল হবে। স্যার আমার একটা কথা আছে স্যার, আমার মনে হয় স্যার যে এই যে নারীদের অধিকার স্যার প্রতিষ্ঠা না পাওয়ার কারণ হচ্ছে স্যার একমাত্র নারীরাই। স্যার দেখবেন স্যার নারীরা স্যার মানে স্যার পুরুষরা নারীর কম সমালোচনা করে, নারীরাই স্যার নারীদের সমালোচনা বেশি করে। আছে, তা তো একটা ফ্যাক্টর আছে। এটা বায়োলজিক্যাল একটা ডিফারেন্সের ব্যাপার আছে, ব্রেইনের একটা ওয়েটের ব্যাপার আছে, হ্যাঁ, ব্রেইনের শেপটা ছোট, অনেক ক্ষেত্রে ফিজিক্যালি সে শক্তিশালী কম। স্যার এই জায়গায় জব স্যার একটা কথা বলতে চাইছিলাম স্যার। স্যার কামারের কাজ লেবারের কাজ করলে ভালো হয়। বাংলাদেশে এক্সাম্পল দিতে পারবা না, আমাদের দেখো প্রাইম মিনিস্টার 4বার বর্তমান, তারপরে আরেকজন ছিল 3বার, ঠিক আছে, নারী, তারপরে দেশ চালাচ্ছে। হ্যাঁ, সুতরাং মানে এম্পাওয়ারমেন্টের প্লাস জেন্ডার কনটেক্সটে মানে ওভারঅল বাংলাদেশের সিচুয়েশন কিন্তু বেটার দেন যে এশিয়ান কান্ট্রি গুলোর চেয়ে। অনেক জেন্ডার গ্যাপ যেটা ছিল এটা অনেকটা রিমুভ হয়েছে বাংলাদেশে। ইন্ডিয়ার চেয়ে মানে জেন্ডার গ্যাপের যে ইন্ডিকেটর গুলো আছে, বুঝছো, এগুলো অনেক উপরে উঠে আসছে, প্রোগ্রেস, অনেকটাই প্রোগ্রেস। বাট এটা মানে 100% স্যাটিসফাইড এরকম আমরা বলবো না, বাট প্রোগ্রেসিং, হ্যাঁ, ডেভেলপিং, এটা বলতে হবে এই জেন্ডারের কনটেক্সটে। হ্যাঁ, বলতে চাও, এখন বলো। স্যার এই বাসায় মানে ছেলেদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হলেও ভার্সিটিতে কিন্তু আমরা একল হয়ে যাই, যে হলে মেয়েদের সুযোগ সুবিধা বেশি পড়াশোনার বা সব ক্ষেত্রেই, কিন্তু ছেলেদের সুযোগ সুবিধা অনেক কম হলে। না, কোন হলে মেয়েদের সুযোগ সুবিধা বেশি বলো তো? পড়াশোনার পরিবেশ ছাত্রদের হলে অনেক কম স্যার। স্যার আমরা ফার্স্ট ইয়ারে তো স্যার সুযোগই পাই না স্যার। না, এটা তো তোমরা ছেলেরা ক্রিয়েট করেছো। শোনো, আমি এক হলে প্রভুর ছিলাম, আমি আর এটা ভুল কথা, পড়াশোনা নিজের মধ্যে পড়াশোনা তোমরা ছেলেরা নিজেরা নষ্ট করে ফেলছো। মেয়েদের হলে পড়াশোনার কোনো পরিবেশ নাই। আমি মেয়েদের হলেরও হাউস মেয়েদের হলে স্যার আসলে স্যার পরিবেশ না, ওরা স্যার জায়গাও পায় না ঠিক মতো। আমরা যে রুমে থাকতাম আমাদের স্যার এক গণরুমে 32 জন থাকতে হয়, একটা গণরুমে। আমরা একটা গণরুমে আমরা 56 জন থাকি। আমার এক্সপিরিয়েন্সটা বলি, বুঝছো, গত এই সেপ্টেম্বরে আমি হল থেকে মানে 2 বছর 2 মাস শেষ করেছি। 2 বছর থাকতে আর 2 মাস বেশি করে আসছি। হলে লাস্টের দিকে একটা গন্ডগোল পাকানো হলো ছাত্ররা, বুঝছো, ওই যে ছাত্রদের ফার্স্ট ইয়ারের ছেলেদেরকে কি করে র্যাগিং করে আসার পরেই। একটা ছেলে খুব মারাত্মক অসুস্থ হয়ে গেল, আমি হাসপাতালে রাত 2টা-3টা পর্যন্ত ছিলাম। ছেলের বাবাকে আনলাম, বললাম যে আপনি করেন, নোটিশ করেন, আপনি একটা পিটিশন দেন, আমি এটার ব্যবস্থা নিব। ছেলের বাবারে ভয় দেখানো হলো না ছেলেকে মেরে ফেলবে, হ্যাঁ, অনেক অনেক কিছু। দেখো ছেলেদের হলে পরিবেশ কিভাবে নষ্ট হয়। আমি ছেলেদেরকে সাহস দিয়ে আসলাম যে হলটা কিন্তু প্রভুষ্টের আন্ডারে, ছাত্ররা এখানে থাকবে, কিন্তু আমার সবকিছু একটা অ্যাক্সিডেন্ট হলে ওই যে আবরারের ঘটনা বললাম, ছাত্ররা খুবই হ্যাপি, হ্যাঁ স্যার আমরা জানাবো আপনাকে কারা আমাদের। আমি তো হলে প্রতিদিন রাতে আমি দেখি, হ্যাঁ, কারণ আমি তো ক্যামেরা লাগাইছি 16টা, ক্যামেরার মধ্যে আমি দেখি কে গেস্ট রুমে যাচ্ছে, কখন যাচ্ছে, এভরিথিং, সবকিছুই দেখার পরে আমার কাছে তো এভিডেন্স আছে। তোমরা শুধু আমাকে শুধু জানাবা যে মানে বাইরে তোমাদের কোথায় নিয়ে গিয়ে তোমাদেরকে এরকম মানে প্র্যাকটিস করানো হচ্ছে, বিভিন্ন ধরনের করানো হয়। হ্যাঁ, নেতারা আমার সাথে স্বীকার করে না, বাট আমি চেষ্টা করলাম ফার্স্ট ইয়ারের ছেলেদের। স্যার ভার্সিটি যদি আন্তরিকতার সাথে করে তাহলে এটা মোকাবিলা করা সম্ভব। এটা আমি একা করতে গিয়ে আরো বিতর্কের সৃষ্টি হয়েছে, পরে ঝামেলা হয়েছে, সাংবাদিক স্যার এখানে স্যার আমাদের স্যার পলিটিক্যাল ব্যাপারটা স্যার এখানে পুরোটাই ইনভলভ। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি বলি, দেখো ছাত্ররা ফার্স্ট ইয়ারের ছাত্ররা এটা কি করলো, ওই হলের যে তাদের বড় ভাই আছে তাদের কাছে বললো যে স্যার তো এসে বলে দিয়েছে, আমাদেরকে থ্রেট দিয়ে গেছে যে আমরা যদি না বলি তাহলে আমাদেরকে হল থেকে বের করে দিবে, হলের সিট ক্যান্সেল হবে। হ্যাঁ, এটা প্রভুষ্টের রাইট আছে, যদি প্রভুষ্টের কথা মতো না চলো অবশ্যই প্রভুষ্টের রাইট আছে। এটার জন্য ছাত্ররা এমন কনস্পাইরেসি করলো, অনেক চিল্লাপাল্লা করলো, প্রভুষ্টের এগেনস্টে অনেক কথাবার্তা বললো, আন্দোলন করলো, অনেক কিছু হলো। হ্যাঁ, তারপরে আমি আর
কয় মাস আমার দায়িত্ব শেষ করে পরে চলে আসলাম আর কি। তো স্যার মেয়েদের আমার হলে মনে হয় স্যার এই যে এখানে স্যার হলের যে এরকম হয় এর সাথে স্যার আমাদের মানে সরকার ব্যবস্থা অনেকটা মানে স্যার জড়িত স্যার। অবশ্যই মানে অবশ্যই আর system এদিকে না যায় স্যার পড়াশোনায় আমরা আসি। স্যার আমরা নিজেরাই দোষী বেশি হ্যাঁ হ্যাঁ সরকার আমি ব্যবস্থা থেকে আমরা example দিতে গিয়ে নিয়ে আসলাম যে নিজেরাই বেশি দোষী। মেয়েদের হলে পড়াশোনার পরিবেশ আরো খারাপ, কিন্তু মেয়েরা নিজেরাই স্যার নাচতে না জানলে স্যার উঠান বাঁকা। এখন স্যার হ্যাঁ। সব দিকে পলিটিক্যালের দোষ দিলেই তো স্যার হয় না। স্যার হ্যাঁ, যে স্যার পারে স্যার ওর politics- মধ্যে থেকে স্যার ফার্স্ট হয়, সেকেন্ড হয়, আবার থার্ড হয়। এটা স্যার নিজের পলিটিক্স একদম। পলিটিক্স একটা ভালো জিনিস, পৃথিবীর সবথেকে পবিত্র হ্যাঁ, ভাষা মনে হ্যাঁ, পলিটিক্স। ভালো ভালো পলিটিক্স আমরা নাই। শোনো আমি যেখানে বুঝাইতে যাচ্ছি, এখানে জেন্ডার পড়াইতে তোমরা যেহেতু কথা তুলেছো যে মেয়েদের হলে পড়াশোনার পরিবেশ আছে, এটা একদমই মিথ্যা কথা। মেয়েরা মানে করিডোরের নিচে দাঁড়ায় দাঁড়ায় পড়াশোনা করে, ডাইনিং রুমে বই নিয়ে দাঁড়ায় পড়াশোনা করে। আমি অনেক বিষয় লক্ষ্য করেছি। কিন্তু ছেলেদের হলে যে তোমরা রাত 3টার সময় চলে যাও নাস্তা খাওয়ার জন্য শেষ মুড়ে, পুরো পড়াশোনার পরিবেশটা নিজের কাছে। যত জ্বর আমরা স্যার 2টা পর্যন্ত গেস্ট রুম করে আমাদের খিদা লাগে, তাই স্যার 3টার সময় স্যার নাস্তা করতে যাই স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্যাস রুম করছো কেন, এটি তো সিস্টেমের দুর্বলতা। ঠিক আছে, সুতরাং পড়াশোনার পরিবেশ নিজের কাছে, পড়াশোনাটা নিজের কাছে। এই জন্য রেজাল্ট কিন্তু মেয়েরা ভালো করতেছে। এটা নিয়েও আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি যে মানে মেয়েরা রেজাল্ট ভালো করে সবাই সব মেয়ে টিচার হয়ে যাচ্ছে। টেকনিক্যাল ইউনিভার্সিটিতে একটা সময় তো সমস্যা হবেই, কারণ সব কাজ তো বায়োলজিক্যাল ব্যাপারে সাপোর্ট করবে না। একজন মেয়ে রাত 10টা পর্যন্ত সে ল্যাবে কাজ করতে পারবে না। হ্যাঁ, এক্সটেনশন ট্যুরের জন্য সব মেয়েরা ফিল্ডে ছাত্রদের নিয়ে যেতে পারবে না। আমাদের সমাজ ব্যবস্থা অন্যরকম, বুঝতে হবে। আর মেয়েরা অনেক ধরনের কাজই করতে পারবে না যে যে কাজটা পুরুষরা করতে পারবে, এবং মেয়েরা সেটাও স্বীকার করতে বাধ্য, তাই না? সেই জন্য আমাদের ইউনিভার্সিটির আলটিমেটলি যদি পড়াশোনার পরিবেশকে উন্নয়ন করতে হয়, তাহলে বোথ মেল এন্ড ফিমেল সব ধরনের ফ্যাকাল্টি মেম্বারই দরকার আছে, বুঝছো? এখন অন সাইডেড শুধু স্যার কর্মক্ষেত্রের কথা যদি বলি স্যার একটু, এখানে কি কথা বলতে পারবো স্যার? হ্যাঁ শিওর, হয় নট, এটা তো ওপেন। স্যার মেয়েরা আজকাল কত কিছু করতেছে, একটা দেশ চালাচ্ছে, পাইলট হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ওই ক্ষেত্রে সবাই তাকে বাহবা দিচ্ছে। কিন্তু একটা ছেলে যদি আপনার ডিজাইনার হয়, একটা ছেলে যদি আপনার মানে কুক হয়, শেফ হয়, সেই ক্ষেত্রে কিন্তু স্যার সে মানে তাকে নিয়ে মজা করা হচ্ছে স্যার। এটা কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে খুবই আমাদের দেশের দৃষ্টিভঙ্গি এগুলা খুবই আনএক্সপেক্টেড। হ্যাঁ, আমি এগুলো তোমাদের এগিয়ে আসতে হবে এই বিষয়টা। দেশের বাইরে ছেলে কুকেরই তো বেশি ডিমান্ড, আর মেয়েরা মানে এত বড় মেজারমেন্টে যেতে পারে না। দেখো জি স্যার, ইভেন স্যার মানে পৃথিবীর বেস্ট শেফ তো স্যার এরাও ছেলে। ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি কেউ না পড়ে বুয়েট মেডিকেলে, তাহলে তো স্যার কথা শোনা লাগে। ছোট থেকে স্যার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়, সরকারি স্কুলে পড়তে হবে, সরকারি কলেজ, দেন ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর এলস বিশেষ করে। এইটাও সমাজ তোমাকে তৈরি করে দিয়েছে, এইভাবে গড়ে উঠতে হবে। হ্যাঁ, ডাক্তার মানে স্যার আমার জন্মের পরেই স্যার আমার ফ্যামিলি মেম্বারস হোক, বাবা মা হোক বা যেই হোক, নির্ধারণ করে যে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। না, এটা বলে না মানুষ ভালো মানুষ হওয়া চাই আগে, এইটা প্রমিস করায় না ফ্যামিলি কখনো। শুনি না এটা কোনো, আমিও শুনেছি যে ইঞ্জিনিয়ার না হলে ডাক্তার হতে হবে, এটাই শুনেছিলাম। ঠিক আছে, কিন্তু ভালো আগে হইতে হবে ভালো মানুষ। ভালো মানুষ হলে সে ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হয়ে দেশের 12টা বাজিয়ে দিচ্ছ, রডের বদল বাঁশ দিচ্ছ, কঞ্চি দিচ্ছ বাঁশের। আর ডাক্তার হয়ে তো জানোই, হ্যাঁ, কিডনি পর্যন্ত বিক্রি করে দিচ্ছ, চালান করে দিচ্ছ। হ্যাঁ, লটস অফ থিংস ইজ হ্যাপেনিং দেয়ার। সুতরাং ভালো মানুষ হওয়ার আগে প্রতিজ্ঞা করো, তারপর তুমি তোমার সোশ্যাল আইডেন্টিটি পরে আগে একজন আর ভালো। বিয়ের ব্যাপারে কিন্তু স্যার ছেলেরা অবহেলিত স্যার সমাজে। কিসের ব্যাপারে? স্যার বিয়ের ব্যাপারে স্যার, কোনো যদি স্যার ব্যাচেলর ছেলে বিয়ে করে তাহলে সবাই কুদৃষ্টিতে দেখে স্যার, কিন্তু কোনো মেয়ে যদি ব্যাচেলর অবস্থায় বিয়ে করে স্যার, তাহলে কিন্তু কেউ কখনো খারাপ কিছু বলে না। তো এখানে ছেলে 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 মানে চাকরি না ব্যাচেলর বলতে স্যার জবলেস স্যার। হ্যাঁ, জবলেস। জব ছাড়া ছেলে বিয়ে করবে কেন? কারণ আমাদের যে ইসলামিক কনস্টিটিউশন, সেখানে তো মেয়ের দায়িত্ব ভরণ পোষণ সব ছেলে নিবে। অবশ্যই। মেয়ের চাকরি যেদিন থেকে বিয়ে করবে দেন মহারণা পরিশোধ করে তারপরে সংসার করতে পারবে, বুঝতে পারছো? তারপর পুরো দায়িত্বটা নিতে হবে ভরণ পোষণের, মেয়ের এভরিথিং। হ্যাঁ, সেক্ষেত্রে ছেলে যদি চাকরি ছাড়া বিয়ে করে, অবশ্যই এটা তো এলাউই হবে না, এটা তো উচিতই না একদম। হ্যাঁ, আর মেয়ে চাকরি করবে কেন? মেয়ে চাকরি করার বিষয়টা আসবে হাজবেন্ডের ফ্যামিলি, বিশেষ করে মেয়েরা এখন পড়াশোনা করছে, তাদের নলেজটা কাজে লাগাবে, সেই কনটেক্সটে সে চাকরি করবে। বাট এটা হাজবেন্ড যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইয়া করো, হাজবেন্ডের পারমিশন লাগবে, পারমিশন ছাড়া ইয়া করবে না। হ্যাঁ, যদি একান্তই প্রয়োজন পড়ে, হ্যাঁ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে না হাজবেন্ডের ইনকামে চলছে না,
সেই ক্ষেত্রে সে চাকরি করতে পারবে, বা দুইজনের আন্ডারস্ট্যান্ডিং এ। এখানে হাজবেন্ড চাকরি করতে না দিলে একজন মেয়ের কোনো অধিকার নেই চাকরি করার, যদি ধর্মীয় বিষয়টাকে ইয়ে করা হয়। আর সামাজিক প্রেক্ষাপট এগুলো যদি কনসিডার করো সেক্ষেত্রে অনেক কিছু হয়। হ্যাঁ, অনেক কিছু হওয়াতে অনেক কিছু, প্রত্যেকটার এই সাইড এফেক্ট আছে। দুইজন চাকরি করছো, দেখো ছেলে মেয়েদেরকে সময় দিতে পারবা না। হ্যাঁ, দেখা যাবে যে ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে অন্যরকম হয়ে যাচ্ছে। অনেক কঠিন বর্তমানে লাইফে, কারণ আমাদের তো নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা ভাই বোন সবাই তো একসাথে থাকার মতো সুযোগও থাকে না এখন শহরে, বা গ্রাম থেকে যারা আসা হয় শহরে অনেক প্রবলেম। গ্রামের বাবা মারা অনেক সময় শহরে আসতে চায় না, ছেলে মেয়ের সাথে থাকতে চায় না, বুঝছো, নিজস্ব ইয়াতে থাকতে চায়। হ্যাঁ, অনেক কঠিন লাইফ এগুলো, একদম স্যার একটা একান্তই কোশ্চেন পারিবারিক ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ধর্মীয় দৃষ্টিকোণ আপনি যেটা বললেন, এই ধর্মীয় দৃষ্টিকোণটাকে বলতে আপনারা না না, এটা সোশিওলজিস্ট ইসলামিক কিভাবে দেখেন? কনস্টিটিউশন একটা। ইসলাম না, অবশ্যই ইসলাম হচ্ছে মানে একদম সর্বশেষ ধর্ম। অবশ্যই এখানে ভালোটার জন্য, এটা মানুষের তৈরি করা কোনো বিষয় না। ইসলামিক কনস্টিটিউশন, হ্যাঁ, একদম পুরা কোরআনিক যে কনস্টিটিউশন, এটা ডিভাইন একটা কনস্টিটিউশন, এটা ঐশ্বরিক, গড গিফটেড। আল্লাহরে বিশ্বাস করলে আল্লাহর কথা মানতে হবে। তো নিশ্চয়ই এখানে সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে আল্লাহ তাআলা এভাবে সেট করেছেন বিষয়টা। সোশিওলজিস্টরা এখানে নিউট্রাল, সোশিওলজিস্টরা নাও করবে না, হও করবে না। যদি যারা সোশিওলজিস্টদের মধ্যে আবার প্রকার আছে না, যারা ইসলামিক কনস্টিটিউশনকে স্ট্রংলি ফলো করে, যে ইসলামটা একটা হাইজিন রিলিজিয়ন, এটা সবকিছু সৎ ব্যবস্থাপনা সুন্দরভাবে বলছে বলে কিন্তু মানুষের জীবনটা এত সুন্দর হয়। ইসলামিক লাইফ যদি লিড করা হয় সেক্ষেত্রে তোমার মানে পড়াশোনা করে হায়ার এডুকেট হইলেই যে তোমাকে চাকরি করতে হবে, নট নেসেসারলি। যদি তোমার একান্তই প্রয়োজন, তুমি খেতে পাচ্ছ না, হাজবেন্ডের ইনকাম দিয়ে চলছে না, দ্যাটস ওকে। যদি দেখা যাচ্ছে না হাজবেন্ডের ইনকাম দিয়ে চলছে, আর লাইফের পারপাস কি, মানুষের জীবনের পারপাস কি, ভালোভাবে বেঁচে থাকা, এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, আর যদি কম্পিটিশন যে না আমার গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, আমার স্ট্যাটাস মেনটেন করতে হবে, তাহলে এগুলো আবার ইসলামে তো সাপোর্ট করে না, ইসলাম এভাবে দেখতে চায় না। হ্যাঁ, যারা রিয়েলি ইসলাম ফলো করে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সেগুলো ফলো করে, যে তারা কিভাবে চলছে, তাদের নিডস কি ছিল। হ্যাঁ, সেটা আমরা চেষ্টা করি। হ্যাঁ, আমার লাইফে চেষ্টা করি। আমার ওয়াইফ ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স এর গ্রাজুয়েট, সে কিন্তু চাকরি করে না। হ্যাঁ, সে তা ভালো চাকরি, বিয়ের আগে ভালো চাকরি পেয়েছিল, কিন্তু বিয়ের পর সে এই যে বেবি সামলাচ্ছে, তার নিজের বেবি, তার টার্গেট বেবি মানুষ করবে। আমি বরং এনকারেজ করেছি বিভিন্ন কলেজে জয়েন করার জন্য, এখানে ময়মনসিংহ শহরে কলেজ আছে, বাট সে ফিল করে যে না, আমার বেবি মানুষ করতে হবে, আমি চাকরি করলে আমার বাচ্চাদের মানুষ করতে পারবো না, বুঝছো। তাহলে তো দ্যাটস ফাইন, এটা আরো আমার জন্য বেশি ভালো হয়েছে। বুঝছো, বর্তমান যুগে অনেক কঠিন ফ্যামিলি। আমার একটা অবজারভেশন আছে। বলো। এটা আমার পার্সোনাল অবজারভেশন থেকে বললাম, বিষয়টা এরকম। এটা ডিপেন্ড করবে ম্যান টু ম্যান, ভেরি করবে, যে এত পড়াশোনা করেছি, বাবা মার রাইটও আছে, মেয়ে যদি চাকরি করে বাবা মাকে হেল্প করতে পারতো। হ্যাঁ, এরকম বিষয় আছে। এটা ডিপেন্ড করে, পারিবারিক লাইফ টোটালি ডিফারেন্ট একটা বিষয়। বর্তমানে মানে এগুলো নিয়ে অনেক ক্রাইসিস হচ্ছে, অনেক ফ্যামিলি ভেঙেও যাচ্ছে এগুলো, যে চাকরি করতে না দেওয়ার কারণে মেয়েকে, বুঝছো, এগুলো হচ্ছে অনেক জায়গায়। হ্যাঁ বলো, কি জানি কি বলতে চাইলা, বলো। জি স্যার, স্যার আমার একটা অবজারভেশন আছে। যেমন স্যার এখন হচ্ছে মেয়েদেরকে ইন্সপায়ার করা হচ্ছে চাকরি করার জন্য, করতে চায়, কারণ হচ্ছে যে ওদের এম্পাওয়ারমেন্টের জন্য, যে ওরা কেন হচ্ছে বাড়িতে কাজ করবে। আসলে আমাদের সমস্যাটা আমার মনে হয় স্যার আমাদের দৃষ্টিভঙ্গিতে। যেমন একটা পরিবারে, একটা বাড়িতে সারাদিন প্রচুর কাজ করতে হয়, এটা কিন্তু অনেক বড় ধরনের কাজ, কিন্তু আমরা এটাকে অনেক ছোট করে দেখি। কিন্তু দেখি, রাইট, এই তো তুমি ঠিক ধরতে পেরেছো। এখন কথা হচ্ছে যে স্যার দেখেন, যদি ওই পরিবারের ওই মহিলাটা কোনো জব করলো, তখন হচ্ছে তার পরিবারের কাজটা কিন্তু পড়ে আছে, এটা ছেলেরা কিন্তু করতে পারবে না তার মতো করে। এখন কথা হচ্ছে ওই প্লেসটা তো ফাঁকা হয়ে গেল, তো ওই প্লেসটাতে কে আসবে? আরেকটা মহিলা আসবে কাজের মানুষ হিসেবে। কিন্তু দেখেন, আগে যিনি ছিলেন পরিবারের, মানে ওয়াইফ যিনি ছিলেন, সে একটা মর্যাদা সহকারে ওই কাজটা করতো। এখন তার পোস্টটা খালি হয়ে গেল, সে অন্য কোনো চাকরিতে গেল, ওইখানে আরেকটা মহিলাই তো আসলো, কিন্তু সে কিন্তু নিগৃহীত হয়ে, নিপীড়িত হয়ে ওই কাজগুলা করতেছে, ছোট হয়ে। স্যার নিপীড়িত করা বা না করে এটা আমাদের ব্যাপার স্যার। আমরা তো তাকে, আমাদের বাসায় তো স্যার এরকম কাজ করে, মানে তাদেরকে তো আমরা সম্মান দিয়ে কাজ করি, তাদেরকে বেতন দেই, তারও একটা এম্পাওয়ারমেন্ট হলো স্যার। যে মহিলা মানে এখন আমাদের কাছে হয়ে গেছে, যে পড়াশোনা করছে, যে চাকরি করলো, এটাই বড় কাজ।
বাসায় থেকে ফ্যামিলি সামলানো, সবাইকে কেয়ার করা, হ্যাঁ, এই বাসার কাজকর্ম করা, এটা ছোটখাটো কাজ, হ্যাঁ, আমরা ডিফাইন করে ফেলছি আমাদের সমাজ ব্যবস্থায়, হ্যাঁ, স্ট্যাটাস মেনটেনের জন্য, যে পড়াশোনা এডুকেটেড মানে মাস্টার ডিগ্রি করতে হবে, চাকরি করবো না কেন, করবে না কেন, না এরকম একটা বিষয় সমাজে হয়ে গেছে। তাহলে পড়াশোনাই করলো, তাহলে আবার রান্না বান্নাই করলো, বাড়ির এইসব ছোটখাটো কাজ করলো, এই যে ছোটখাটো ব্যাপারটা এটা আমাদের নিজের তৈরি বিষয়। হ্যাঁ স্যার একদিন স্যার রান্না করলে স্যার বোঝা যায় কত কষ্ট রান্নায়। ওই জন্য তো সবাইকে শিখতে হবে। শিখলে তখন তার রিয়েলাইজেশন আসবে যে না, এই কাজটা মোটেই সহজ না, অনেক স্যার রান্না শেখা ভালো, সাহায্য সহযোগিতা করা যাবে, সংসারটাও ভালো বাইরে হবে। পড়াশোনা করতে গেলে তোমার সংসারে যে কোনো সময় মেহমান আসলে অনেক ধরনের অনেক কিছু করতে হবে, বুঝছো? এগুলো প্র্যাকটিক্যাল লাইফে মানুষের জীবন সুন্দর করতে হলে তোমাকে যে কোনো কাজ শিখতে হবে। কোনো কাজ পুরুষ মহিলার এরকম ভাগ করে দেওয়া আছে এরকম কোনো বিষয় না। আমরা এটা করে নিয়েছি, হ্যাঁ, আমাদের জীবন ব্যবস্থার সাথে এরকম বিষয়টা, অন্য কিছুই না। হ্যাঁ, ওকে, নেক্সট ক্লাসে আরো ডিবেট হবে এগুলো নিয়ে। হ্যাঁ, তোমরা ভালোভাবে আরো করবে, এক্সারসাইজ করে আসবে এই স্যার টপিকস একটা গুলো। কথা ছিল হ্যাঁ বলো। স্যার, এই যে এখন যে স্যার মানে মেয়েদেরকে যে স্যার উপবৃত্তির ব্যবস্থাটা যে করছে স্যার, এটা তো একদিক দিয়ে ভালো হয়েছে, কিন্তু স্যার এই উপবৃত্তিটা যদি ছেলেদেরও করা হতো তাহলে তো স্যার আমাদের যে প্রান্তিক সমাজের ছেলেরা যে আছে তারা তো স্যার মেয়েরা যে কিছুটা value করতো মানে স্যার। এটা স্ট্র্যাটেজি আছে সরকারের, বুঝছো? এটা হচ্ছে যে মেয়েরা ঝরে পড়ে আর কম বয়সে বিয়ে দেয়, অশিক্ষিত অবস্থা অনেক আছে। ওইটাকে রোধ করার জন্য একটা স্ট্র্যাটেজি এটা, যে উপবৃত্তির ব্যবস্থা করাটা, হ্যাঁ, অন্য কিছু না, যেন ঝরে না পড়ে আর কম বয়সে বিয়ে দেয়। যদি টাকাটা পায় সেটা দিয়ে পড়াশোনা করলো আরো কিছুদিন, বা গার্জেনের টাকা খরচ করা হলো না, মেয়েটাকে বেশি বাড়তি বুঝে মেয়ের পিছনে কেন ইনভেস্ট করব, অন্যের বাড়িতে চলে যাবে, হ্যাঁ, কেন পড়াশোনায় টাকা নষ্ট করব, অনেক বিষয় চলে আসে এখানে। স্যার এই ওকে, আজকের বিষয়টা আলোচনা খুবই ইন্টারেক্টিভ হয়েছে, ফ্রুটফুল হয়েছে। হ্যাঁ, আমি অনেক ইনফরমেশন তোমাদের কাছ থেকে জানতে চাই, অনেক কিছু শিখতে পেরেছি আজকে আলোচনায় তোমাদের কাছ থেকে। হ্যাঁ, সে পর্যন্ত ভালো থাকো সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।